ওকে, টেস্ট টাইম। এবার আমরা আইএলটিএস পরীক্ষার সময়সীমায় চলে আসি। আমাদের পরীক্ষাটা যে হবে কত সময় হবে। আইএলটিএস পরীক্ষা যেটা হয় সেটা বললাম 4টা পার্টে হয়। এই যে লিসেনিং একটা, রিডিং একটা, রাইটিং একটা, স্পিকিং একটা। সাধারণত লিসেনিং, রিডিং আর রাইটিং এই 3টা পার্ট একদিনে পরীক্ষা হবে, এবং স্পিকিং এর যে পরীক্ষাটা এটা আরেকদিন হবে। তোমার যে ডেটে পরীক্ষা থাকবে তার হয়তো 2 থেকে 3 দিন আগে অথবা 2 থেকে 3 দিন পরে স্পিকিং পার্টের পরীক্ষাটা হয়ে থাকে। ওকে, তো আমাদের সময় আমরা কতটুকু করে পাই। লিসেনিং টেস্টে আমরা 30 মিনিট সময় পাই। 30 মিনিটের মধ্যে আমাদেরকে 30টা প্রশ্ন সলভ করতে হয়। প্রশ্ন কতগুলো সলভ করতে হয় এগুলো আমাদের ডিটেলস আছে, পরে আমরা দেখব। এরপরে আসছি রিডিং টেস্ট। রিডিং টেস্টে আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে। আচ্ছা, লিসেনিং টেস্টে যে কথাটা বলতে চাচ্ছিলাম, 30 মিনিট সময় থাকে। 30 মিনিটে তোমাকে 3টা অডিও শোনানো হবে, বা আপনাদেরকে 3টি অডিও শোনানো হবে। সেই অডিওটি শোনার পরে সেই অডিওটি শোনার সাথে সাথে আপনাকে একটি প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্নপত্রতে কিছু ফাঁকা ঘর থাকবে। সেই লিসেনিং যে একটা অডিওটা যে আপনারা শুনবেন, এই অডিওটা শোনার পরে আপনারা ওই শোনার পরে শুনে কি বুঝতে পারলেন এইটা থেকে ওখানে লিখতে হবে। এটাই লিসেনিং টেস্ট। এরপরে আসছে রিডিং টেস্ট। রিডিং টেস্ট সাধারণত 60 মিনিটের হয়ে থাকে, মানে 1 ঘন্টা। রিডিং টেস্ট আমরা স্কুল বা কলেজে যেমন প্যাসেজ বিভিন্ন সময় আসতো, এসএসসি বা এইচএসসি ইংলিশ পরীক্ষাগুলোতে, বা অনার্সের সেকেন্ড ইয়ার যে পরীক্ষাটা থাকে সেখানেও অনেকগুলো প্যাসেজ ছিল, যে একটা রিডিং একটা প্যাসেজ থাকে, সেটাকে পড়ে ওই প্যাসেজের আগে কিছু প্রশ্ন উত্তর দিতে হয়। অনেক সময় ফ্লো চার্ট লিখতে হয়, অনেক সময় আপনার উইথাউট ক্লু লিখতে হয় প্যাসেজ থেকে, বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স যেগুলো লিখতে হয় এগুলো। রিডিং টেস্ট আইএলটিএস এ একবারে সেম। একটা প্যাসেজ পড়ে আপনি কি বুঝতে পারলেন, এই প্যাসেজটা পড়ে বুঝে আপনার হাতে প্রশ্নপত্র দেওয়া থাকবে, সেই প্রশ্ন ফিল আপ করতে হবে। কোনোটা হয়তো প্যারাগ্রাফ ম্যাচিং করতে হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। তো কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। দেন আমরা যদি রাইটিং পার্টের কথা বলি, রাইটিং পার্টটার জন্য আমাদের সময় থাকবে 60 মিনিটস বা 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তার মানে রিডিং পার্ট এবং রাইটিং পার্টের জন্য আমরা 1 ঘন্টা করে আইএলটিএস পরীক্ষার সময় পাবো। 2 ঘন্টা, টোটালি 3 ঘন্টার কাছাকাছি একদিনে লাগে পরীক্ষা দিতে। আর লিসেনিংটা হবে 30 মিনিট। 30 মিনিট পরীক্ষা যদিও হয়, তবে এটা 40 মিনিট পর্যন্ত এই টাইমটাকে দীর্ঘায়িত করা হয়, কারণ 10 মিনিট অ্যান্সার ট্রান্সফারের জন্য সময় দেওয়া হয়। ওকে, সো নেক্সট রাইটিং। রাইটিং এ আমাদের যেটা বললাম 60 মিনিট সময় বা 1 ঘন্টা সময় দেওয়া হয়। রাইটিং এ এখানে একটু পার্থক্য আছে। এই লিসেনিং এবং রিডিং টেস্ট সবার জন্য এক না। এই যে আমরা যেখানে বললাম জেনারেল ট্রেনিং, একাডেমিক, ইউকিভিআই, এই 3টা আইএলটিএস এর মধ্যে আমাদের লিসেনিং এবং স্পিকিং পার্টটা সব জায়গায় সেম। যে জেনারেল ট্রেনিং বা জিটি আইএলটিএস দিবে, অর্থাৎ জবের জন্য যেতে চায় বা ঘুরতে যেতে চায় অনেক দেশে, সেখানেও আইএলটিএস অনেক সময় লাগে, তো তার জন্য লিসেনিং টেস্ট আর স্পিকিং টেস্ট, এটার জন্য যেটা, এটার জন্য সেটা, এটার জন্য সেটা। তার মানে 3টা জেনারেল ট্রেনিং আইএলটিএস বলো বা একাডেমিক আইএলটিএস বলো অথবা ইউকিভিআই আইএলটিএস বলো, সবাইকে একই প্রশ্নে লিসেনিং এবং একই প্রশ্নে স্পিকিং পরীক্ষা দিতে হবে। ওকে, তো পার্থক্যটা কোথায় তাহলে রিডিং এবং রাইটিং এ? রিডিং পার্ট এবং রাইটিং পার্টে মূল পার্থক্যটা এই পার্ট দুইটা দ্বারা একজন স্টুডেন্টকে জাজ করা হয় যে আসলে তারা লেখা এবং পড়া, মানে একাডেমিক কাজে বা অফিসিয়াল কাজে কতটা দক্ষ হবে। এই 2টা পার্টে যারা ভালো, তাদের স্কোরটা সাধারণত একটু ভালো আসে। তো রিডিং পার্টে প্রশ্ন খুব একটা কম বেশি থাকে না। আমি যেটা এর আগেও বললাম যে প্রশ্ন সংখ্যা সাধারণত একই থাকে, তবে প্রশ্নের মান একটু জটিল বা কোনোটা একটু সহজ থাকে। রাইটিং পার্টে আমাদেরকে 2টা প্রশ্ন লিখতে হয়। সেক্ষেত্রে জিটি আইএলটিএস এর ক্ষেত্রে বা জেনারেল ট্রেনিং আইএলটিএস এর ক্ষেত্রে একটা লেটার লিখতে হয় এবং একটা গ্রাফ চার্ট লিখতে হয়। আর একাডেমিক এবং ইউকিভিআই এর ক্ষেত্রে একটা গ্রাফ চার্ট লিখতে হয় এবং একটা আর্গুমেন্টেটিভ এসে বা কম্পোজিশন আমরা যেটাকে বলে থাকি, এই কম্পোজিশন লিখতে হয়। ওকে, সো আমরা ডিটেলস আরো নিচে দেখবো পরে। এরপরে স্পিকিং টেস্ট। স্পিকিং টেস্টে আমাদেরকে সামনাসামনি হতে পারে, এটা আমাদের সামনে একজন ট্রেনার থাকবে, সে সামনাসামনি আমাদের পরীক্ষা নেবে, আমাদের সাথে কথা বলবে ইংলিশে, আমাদেরকে কিছু প্রশ্ন করবে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। সেই প্রশ্ন করাটা হবে 13 থেকে 15 মিনিট সর্বোচ্চ। তবে 13 থেকে 15 মিনিট যে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে এমনটি নয়। আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে সেগুলো আপনারা এই টোটাল টাইমের মধ্যে কভার করবেন, এবং এই টোটাল টাইমের মধ্যে সাধারণত 3 থেকে 5 মিনিট টিচার আপনাকে নিজের জন্য সময় দিবে, কারণ আপনাকে নিজের অ্যান্সার রেডি করতে হবে। তো আমরা সেই পার্টটা পরে যাচ্ছি। তো স্পিকিং পার্টে আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদের কথা বলার দক্ষতাটা পরিমাপ করা হবে এই পার্টে।
যে আমরা ইংরেজি কথা শুনে বুঝতে পারি কিনা, সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি কিনা, আমরা কোন কথার কি অর্থ সেটা বুঝতে পারছি কিনা, কোন উত্তর কিভাবে দিচ্ছি, উত্তরগুলো কি লম্বা করে, যে প্রশ্নের উত্তর ছোট করে দিচ্ছি নাকি বড় করে দিচ্ছি। আর যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তো তুমি কি সেটা এক লাইনে উত্তর দিচ্ছ যে মাই নেম ইজ ফাহিম, অথবা কি বলছো শুধু ফাহিম, বা যার যার নিজের নাম সে কোনটা বলছে। এইভাবে ক্রাইটেরিয়া, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন স্কেল আছে, স্কেলের মাধ্যমে স্পিকিং এ একটি স্টুডেন্টের দক্ষতা পরীক্ষা করা হয় যে সে ইংরেজিতে কত পরিমাণ দক্ষ। এবার আমরা আসছি, এখানে পার্ট আছে আমি যেটা বললাম লিসেনিং টেস্টে। আচ্ছা, লিসেনিং টেস্টে মোট 4টা পার্ট থাকবে, 4টা পার্টে পরীক্ষা হবে। তো অডিও সাধারণত 3টে অডিও থাকতে পারে বা 4টা অডিও থাকতে পারে। তোমাদেরকে লিসেনিং টেস্টে একটা অডিও শোনানো হবে, অডিওটা শোনার পরে তোমরা উত্তর দিবে, অডিওটা শুনে বুঝতে পেরে উত্তরটা লিখবে, এইটাই লিসেনিং টেস্ট বা লিসেনিং পার্ট। রিডিং টেস্ট 3টা পার্টে হয়ে থাকে এবং রিডিং টেস্টে 3টা প্যাসেজ থাকে। 3টা পার্ট বলতে 3টা প্যাসেজ, 3টা প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে। ওকে, নেক্সট হলো রাইটিং। রাইটিং এ 2টা পার্ট থাকে, অর্থাৎ 2টা প্রশ্ন থাকে। স্পিকিং এ 3টা পার্ট থাকে, স্পিকিং এ 3টা পার্ট থাকে। স্পিকিং পরীক্ষায় মোট আমাদের 3টা পার্টের মধ্যে প্রথমে কিছু বেসিক কোশ্চেন থাকবে, সেকেন্ডে একটা কিউ কার্ড বা টপিক কার্ড থাকবে, থার্ডলি যেটা থাকবে, তৃতীয়ত বা ফাইনালি যেটা থাকবে সেটা হলো আর্গুমেন্টেটিভ কথাবার্তা। তোমাকে প্রশ্ন করা হবে এবং তোমাকে প্রশ্নের উত্তর যুক্তি তর্ক দিয়ে বোঝাতে হবে। ওকে, নেক্সট আমরা আসি আমাদের স্কোরে, যেটা সবার একটা কাঙ্ক্ষিত বিষয়। আইএলটিএস পরীক্ষায় আসলে পাস বা ফেল বলতে কিছু নেই। আইএলটিএস পরীক্ষায় পাস অথবা ফেল বলতে কিছু নেই। আইএলটিএস পরীক্ষায় যেটা সর্বোচ্চ ম্যাটার করে সেটা হলো স্কোর। তুমি আইএলটিএস পরীক্ষা দিলে এবং সবাই কেউ জিজ্ঞেস করে না যে আইএলটিএস পরীক্ষা পাস করেছে কি ফেল করেছে, সবাই স্কোর জিজ্ঞাসা করে যে তোমার স্কোর কত। এবং এই যে এখানে 1 থেকে 9 পর্যন্ত আইএলটিএস পরীক্ষায় টোটাল স্কোর আছে, 1 থেকে 9 পর্যন্ত। একেবারে যদি কেউ খারাপ হয় সে হবে নন ইউজার, তারপরে যে ভালো সে 2 মানে 2 স্কোর করবে, তারপরে যে ভালো সে 3, তারপরে যে ভালো সে 4, তারপরে যে ভালো সে 5, তারপরে যে ভালো সে 6, তারপরে যে ভালো সে 7, তারপরে যে ভালো সে 8, তারপরে যে ভালো সে 9। ওকে, তো 1 থেকে 9 এই ব্যান্ডেজ করে আইএলটিএস এ মার্কিং করা হয়ে থাকে বা স্কোরিং করা হয়ে থাকে। আচ্ছা, এখন এই স্কোর নিয়ে একটা কথা আছে, সেটা হলো আমরা যে দেশে যেতে চাই, আইএলটিএস পরীক্ষা আজকে একটা স্টুডেন্ট দিল বা আপনারা কেউ দিলেন, তো দেখা যাচ্ছে আপনারা আইএলটিএস পরীক্ষা দিয়ে 7 পেলেন, কেউ 7 পেলেন। তো কিছু ইউনিভার্সিটিতে আপনারা যখন বাইরের দেশে যাওয়ার জন্য সবাই আইএলটিএস সাধারণত করে থাকে, তো বাইরের দেশে কেউ যখন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তো বিশ্ববিদ্যালয় থেকে কিছু ভর্তিকৃত ব্যক্তির কিছু যোগ্যতা লাগে, কোয়ালিফিকেশন লাগে, যেগুলোর মধ্যে আইএলটিএস স্কোরটা মেনশন করা থাকে। সেক্ষেত্রে ওয়ার্ল্ডের টপ যে 20 ইউনিভার্সিটি বা 30 ইউনিভার্সিটি আমি যদি বলি, ওয়ার্ল্ডের টপ 30 ইউনিভার্সিটি মানে প্রথম 30টা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবী ব্যাপী যেগুলো র্যাঙ্কিং এ 30তম, তাদের স্কোর সাধারণত 8 অথবা 9 লাগবে কমপক্ষে। আপনার স্কোর যদি কমপক্ষে 8 অথবা 9, কমপক্ষে 8 না হয়, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না। তবে এই কথাটি যে 100% সবসময় কার্যকর হবে তা নয়। কোর্সে যদি কেউ আন্ডার গ্রাজুয়েট বা অনার্স লেভেলে বাইরের দেশে পড়াশোনা করতে চায় তার জন্য স্কোরটা একরকম, যদি কেউ মাস্টার্সের জন্য যেতে চায় তার জন্য স্কোরটা একরকম লাগে, আবার যদি কেউ পিএইচডি বা অন্য কোনো কারণে যেতে চায় তার জন্য স্কোরটা একরকম লাগে। তো আমরা যদি এখানে সবাই ম্যাক্সিমাম না, সবাই স্টুডেন্ট এখানে, তো সবাই যদি পড়াশোনার ক্ষেত্রে যেতে চায় তাহলে টপ ক্লাস যে ওয়ার্ল্ডের ইউনিভার্সিটিগুলো আছে তাহলে 8 স্কোর কমপক্ষে লাগবে। তবে এটা ইউকের ক্ষেত্রে আমি বললাম, ওয়ার্ল্ডের সাধারণত 30টা বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম গুলো ইউকে এবং ইউএসএ তে, তো তাদের স্কোর কমপক্ষে 8 প্রয়োজন হয়। সাথে সাথে অন্যান্য ক্রাইটেরিয়া আছে যেগুলো আমরা পরে আলোচনা করব। তবে যদি কেউ কানাডা যেতে চায় বা তোমার অন্যান্য যে দেশগুলো আছে, ইতালি আছে, জার্মানি আছে, জাপান আছে, এগুলো তো সাধারণত আইএলটিএস পরীক্ষা অনেক জায়গায় চেয়ে থাকে। তো সেক্ষেত্রে 6 স্কোর হলেই হয়, 6 একটা স্ট্যান্ডার্ড স্কোর, 6কে একটা স্ট্যান্ডার্ড স্কোর বলা হয়। 6টা একবারে মাঝামাঝি, যে সে খুব ভালোও না তবে খুব খারাপও না। বাংলাদেশ থেকে সাধারণত বাইরের দেশে জানা যায় সবার স্কোর 6 থেকে 7-এর মধ্যে থাকে, 6 থেকে 7-এর মধ্যে থাকে, 6 অথবা 7। আর যারা টপ লেভেলে যায়, যেমন তাহলে আমরা বলতে পারি যে অনেককে আমরা সাধারণত দেখে থাকি ওয়ার্ল্ডের অনেক ভালো একটা ইউনিভার্সিটি পড়তে গেছে কিন্তু তাদের স্কোর হলো 6, কিন্তু ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য তো আসলে সাধারণত 7 বা 8 স্কোর দরকার ছিল। আমরা খুব যদি ভালোভাবে একটু লক্ষ্য করি তাহলে দেখবো তারা সাধারণত মাস্টার্স প্রোগ্রামে গিয়ে থাকে অথবা পিএইচডি প্রোগ্রামে গিয়ে থাকে।
অথবা অনেকে শর্ট টার্মের বিভিন্ন কোর্স আছে যেগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড কলেজ, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাফিলিয়েটেড কলেজ হলো কারমাইকেল কলেজ, এরকম অ্যাফিলিয়েটেড কলেজগুলো থেকে করে থাকে, তখন তাদের স্কোর একটু কম হলেও হয়ে যায়। ওকে, তাহলে আইএলটিএস এর স্কোরিং সম্পর্কে আমরা যে ধারণাটা পেলাম সেটা হলো আমাদের স্কোরটা এখানে 1 থেকে 9 পর্যন্ত। আমাদের এই স্কোরটা আমরা পাবো হলো এই 4টা পার্টের কম্বাইন করে, প্রতিটা পার্টে 9 স্কোর করে আছে, প্রতিটা পার্টকে লিসেনিং এ 9, রিডিং এ 9, রাইটিং এ 9, স্পিকিং এ 9, প্রতিটা ব্যান্ডে 9 করে গড়ে স্কোর ধরা হয়, এবং এটার যে যেটাই যতটুকু পায় 9-এর মধ্যে, কেউ যদি এটা 9-এর মধ্যে 6 পায়, কেউ যদি 9-এর মধ্যে 7 পায়, কেউ যদি 9-এর মধ্যে 8 পায়, কেউ যদি 9-এর মধ্যে 9 পায়, টোটাল স্কোরটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করা হয়, ভাগ করে যেটা আসে সেটাই স্কোর দেওয়া হয় কাঙ্ক্ষিত। তবে স্পোর্টিং এর ক্ষেত্রে এখানে কিছু বিষয় আছে, যেমন কেউ যদি 8.23 পায়, কারো একটা স্কোরিং নিয়ে দেখা গেল গড়পড়ে যে 8.23 হচ্ছে, তখন সেটা 8 হিসেবে কাউন্ট হবে। কেউ যদি 8.56 পায় তবে সেটা 8.5 হিসেবে কাউন্ট হবে। কেউ যদি 7.58 পায় তখন তার স্কোরটা 7.5 হিসেবে কাউন্ট হবে। মানে অর্থাৎ বলতে চাচ্ছি আমরা স্কোরটা হবে 1, তারপরে হবে 1.5, 2, 2.5, 3, 3.5, 4, 4.5, এরকম হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ওই সংখ্যাটার অর্ধেক যেটা 0.5, এইভাবে স্কোরিংটা ক্যালকুলেট করা হয়। স্কোরিংটা সম্পর্কে আমরা কি বুঝতে পেরেছি সবাই? একটু রিপ্লাই করো। বা স্কোরিং সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? স্যার মাস্টার্স এর জন্য যদি আমরা বাইরের দেশে যেতে চাই সেক্ষেত্রে স্কোর কত থাকতে হবে আইএলটিএস? ওকে, মাস্টার্স এর জন্য যদি ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউনিভার্সিটি গুলোতেও কেউ যেতে চায় তাহলে তার এভারেজে 7 হলে এনাফ। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো যদি কেউ স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে চায় তবে তাকে অবশ্যই 8 স্কোরের মধ্যে থাকতে হবে, তাহলে স্কলারশিপ গুলো পাওয়া সুবিধা হয়। যে 6 পেয়েছে, এখানে যার আইএলটিএস 6 হবে সেও মাস্টার্স এর জন্য বাইরে যেতে পারবে, তবে 7 স্কোর একটা গুড নাম্বার। আইএলটিএস স্কোর যদি কারো 7 থাকে তো সেই লোকটা আশা করা যায় যে তিনি সব জায়গাতে চলবে এমন একটা ব্যাপার, আর সব ধরনের দক্ষতা এভারেজ লেভেলে থাকবে এবং সে সব জায়গায় চলতে পারবে বা সব জায়গায় পড়তে পারবে। যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা আশা থাকে যে স্কলারশিপে যাবার, কারণ এডুকেশন এক্সপেন্সেস বা খরচ অনেক, তো সেক্ষেত্রে যদি আইএলটিএস স্কোরটা একটু ভালো হয় সেক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হ্যাঁ, তবে 6 এবং 7 এই দুটো স্কোরের মধ্যে থাকলে আমরা মাস্টার্স এর জন্য বাইরের দেশে কোনো প্রবলেম হয় না। সরকারি চাকরি যারা করে তাদের জন্য অবশ্য 6 পেলেই হয়ে যায়, ঠিক আছে? বা যদি কারো কোনো রিলেটিভ থাকে বাইরের দেশে এবং সে তাকে অফার লেটার পাঠায় তবে 6 পেলেই তোমার জন্য মোর দেন এনাফ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে স্কোরিং নিয়ে? না স্যার।